বহুকাল আগের কথা। এক ছোট গ্রামে গদাই নামে এক জেলে থাকত। গদাইয়ের দিন চলত অতি কষ্টে। প্রতিদিন ভোরে সে জাল কাঁধে বেরিয়ে যেত, কিন্তু ভাগ্যের ফেরে জালে তেমন বড় মাছ উঠত না। গদাইয়ের ঘরে অভাব থাকলেও তার মনে ছিল সততা। আজকেও মাত্র কয়েকটা চুনোপুটি পেলাম রে ফুলমতি। বাজার থেকে চাল কেনা তো দূরের কথা, নুন কেনার পয়সাও হবে না। তুমি মন খারাপ করো না গো, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি কাল পাশের ওই পুরনো কালো দিঘিতে গিয়ে একবার জাল ফেলো না কেন? ওরে বাবারে, ও দিঘির নাম নিলে লোকে কানে হাত দেয়। কত যুগ কেউ ওখানে জাল ফেলেনি। লোকে বলে ওখানে অলৌকিক কিছু আছে। অলৌকিক হোক আর যাই হোক, আমাদের পেটের খিদে তো আর অলৌকিক নয়। একবার শেষ চেষ্টা করেই দেখো। স্ত্রীর কথায় সাহস পেয়ে গদাই পরের দিন ভোরেই পৌঁছে গেল সেই কালো দিঘির পাড়ে। দিঘির জল এতটাই কালো যে নিজের ছায়াও দেখা যায় না। চারপাশটা কেমন থমথমে। গদাই কাঁপতে কাঁপতে বিসমিল্লা বলে বড় জালটা দিঘির মাঝখানে ছুড়ে দিল। কি ভারী! নিশ্চয়ই বিশাল কোনো রাঘব বোয়াল ধরা পড়েছে আজ। ওরে বাবা, জাল তো ছিঁড়েই যাবে মনে হচ্ছে। জল থেকে উঠে এলো মাছ নয়, বরং একটা পুরনো তামাটে কলস, যার মুখ কাপড় দিয়ে বাঁধা। এ কি, মাছের বদলে কলস? মাটির তলায় লুকানো সোনাদানা নেই তো এতে? দেখি তো খুলে। গদাই যেই কলসির মুখ থেকে সেই পুরনো জীর্ণ কাপড়টা সরাল, অমনি চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। বিকট শব্দে আকাশ কেঁপে উঠল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিভীষিকাময় মূর্তি, শ্যাওলা ডাইনি। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। 500 বছর পর মুক্ত হলাম। ওরে নগণ্য মানুষ, তুই আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিস। তার পুরস্কার হিসেবে বল, তুই কি চাস? ও মা, তুমি কে গো? আমি তো শুধু মাছ ধরতে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও মা, আমার বাড়িতে বউ অপেক্ষা করছে। ছাড়ব তো বটেই, কিন্তু আমি তোকে অনেক ধন সম্পদ দেব। তবে একটা শর্ত আছে, তুই যা চাইবি আমি তাই দেব, কিন্তু প্রতিদিন তোকে এই দিঘির পাড়ে এসে আমাকে মানুষের তৈরি টাটকা খাবার দিয়ে যেতে হবে। যদি একদিন ভুল করিস, তবে তোকে আর তোর গ্রামকে আমি এই দিঘির নিচে তলিয়ে দেব। শুধু খাবার? এটা তো সহজ কাজ, আমি রাজি। মনে রাখিস জেলে, ডাইনির প্রতিশ্রুতি যেমন মিষ্ট, তার অভিশাপ কিন্তু ততটাই তেতো। এই নে এই জাদুর মোহর, আজই তোর কুটির অট্টালিকা হয়ে যাবে। গদাই বাড়ি ফিরে দেখল তার ঘরে চালের ঘর উধাও। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ। ফুলমতি দামি গয়না পরে দাঁড়িয়ে আছে, কিন্তু গদাইয়ের মনে শান্তি নেই। সে বুঝতে পারছে এই সম্পদের সাথে এক বড় বিপদও ঘরে ঢুকেছে। ওগো, এ কি জাদু! আমরা তো এখন রাজা বাদশা হয়ে গেছি। তুমি এমন শুকনো মুখে কেন দাঁড়িয়ে আছো? এই সুখের পেছনে মরণ লুকিয়ে আছে ফুলমতি। এক ডাইনিকে আমি কথা দিয়ে এসেছি, প্রতিদিন তাকে খাবার দিতে হবে। যদি একদিন দেরি হয়, সব শেষ হয়ে যাবে। ভয় পেও না, আমরা সাবধান থাকব। কিন্তু ডাইনি কি শুধুই খাবার চায়, নাকি তার অন্য কোনো ফন্দি আছে? গদাই জানে না শ্যাওলা ডাইনি আসলে কোনো সাধারণ খাবার চায় না। সে অপেক্ষা করছে এমন একটা দিনের যখন গদাই ভুল করবে, আর সে তার আসল রূপ দেখাবে। দেখতে দেখতে মাস কেটে গেল। গদাই এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার রাতের ঘুম উধাও হয়েছে। প্রতিদিন দুপুরে তাকে সোনার থালায় করে রকমারি পদ নিয়ে সেই নিঝুম কালো দিঘির পাড়ে যেতে হয়। ডাইনি এখন আর শুধু সাধারণ খাবার খেয়ে সন্তুষ্ট নয়। ওরে গদাই, আজ তোর রান্নায় স্বাদ কম কেন? নুন কম হলে কিন্তু আমি তোকে আর আস্ত রাখব না। ক্ষমা করো মা, আজ গিন্নি অসুস্থ ছিল, তাই আমি নিজেই রান্না করেছি। কাল থেকে ভালো খাবার দেব। মনে রাখিস, আমার ক্ষুধা যত বাড়বে, তোর প্রাসাদের ভিত্তি তত নড়বড়ে হবে। আর শোন, কাল থেকে আমাকে খাবারের সাথে একটা করে জ্যান্ত সোনার হরিণ বা দুর্লভ কিছু এনে দিতে হবে। আমার স্বাদ পাল্টানো দরকার। সোনার হরিণ আমি কোথায় পাবো মা? দয়া করো। গদাইয়ের এই হঠাৎ পরিবর্তন গ্রামের মোড়লের চোখে ধরা পড়ে। মোড়ল লক্ষ্য করে গদাই রোজ দুপুরে একটা থালা কাপড় দিয়ে ঢেকে জঙ্গলের ভেতরের সেই অভিশপ্ত দিঘির দিকে যায়।
মোড়ল ভাবল নিশ্চয়ই ওখানে কোনো গুপ্তধন আছে যা গদাই একা হাতিয়ে নিচ্ছে। দেখেছিস গদাইয়ের চালচলন? ওই পোড়া দিঘিতে নির্ঘাত টাকার গাছ আছে। আজ আমি ওর পিছু নেব। কিন্তু মোড়ল মশাই, ওই দিঘি তো ডাইনি ডেরা বলে জানি। আরে দূর, ডাইনি ফাইনি কিচ্ছু নেই। গদাই আমাদের বোকা বানাচ্ছে। আজই সব ফাঁস করব। পরের দিন গদাই ডাইনির জন্য অনেক কষ্টে জোগাড় করা উপাদেয় খাবার নিয়ে দিঘির পাড়ে হাজির হলো। কিন্তু সে জানত না মোড়ল আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে সব দেখছে। গদাই যেই ডাইনিকে ডাকল অমনি জল তুল পার করে শ্যাওলা ডাইনি বিকট মূর্তিতে ভেসে উঠল। খাবার এনেছিস গদাই? কিন্তু আজ বাতাসে মানুষের শরীরের গন্ধ পাচ্ছি কেন? তুই ছাড়া আর কে এসেছে এখানে? কেউ না মা, শুধু আমি। ওরে বাবারে, এ তো সত্যি সত্যি ডাইনি! পালাও সবাই পালাও! মোড়ল ভয়ে চিৎকার করে দৌড় দিতেই ডাইনির নজর তার উপর পড়ল। ডাইনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠল, কারণ সে তার অস্তিত্ব সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে চায়নি। গদাই, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। তুই বাইরের লোক এনে আমার গোপন আস্তানা দেখিয়েছিস। এবার দেখ আমার আসল রূপ। ডাইনি তার মায়া বলে দিঘির জল আকাশ পর্যন্ত তুলে আনল। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে গেল আর শুরু হলো প্রবল জলোচ্ছ্বাস। গ্রামের দিকে সেই কালো জল এগোতে শুরু করল। গদাই দৌড়ে বাড়ি গিয়ে ফুলমতিকে সব বলল। সব শেষ হয়ে গেল ফুলমতি। ডাইনি এবার গ্রাম তছনছ করে দেবে। মোড়লের জন্য আজ আমাদের মরতে হবে। ভয় পেও না, ডাইনিকে আমি আগে থেকেই পর্যবেক্ষণ করছি। সে যখন কলস থেকে বেরিয়েছিল তখন সে একটা কথা বলেছিল। সে 500 বছর বন্দী ছিল। তার মানে তাকে কেউ বন্দী করতে পেরেছিল। তো তাতে আমাদের কি লাভ? লাভ আছে। আমি ঠাকুরদাদার পুরনো পুঁথিতে পড়েছিলাম এই ডাইনির প্রাণ আছে ওই তামাটে কলসের তলায় জমে থাকা শেষ এক ফোঁটা নীল জলে। ওই কলসটা কোথায় গদাই? ওটা তো আমি রান্নাঘরে চালের ড্রামের নিচে লুকিয়ে রেখেছি। ফুলমতি দৌড়ে গিয়ে সেই পুরনো তামাটে কলসটি নিয়ে এলো। দূরে দেখা যাচ্ছে ডাইনির প্রকাণ্ড ছায়া গ্রামের দিকে ধেয়ে আসছে। জলের তোড়ে ঘর বাড়ি ভাঙছে। গদাই আর ফুলমতিকে এখন জীবনের ঝুঁকি নিয়ে সেই দিঘির পাড়ে ফিরতে হবে। চল গদাই, আজ হয় ডাইনি মরবে, না হয় আমরা। এই কলসটাই আমাদের শেষ অস্ত্র। কালো দিঘির জল ফুলে ফেপে গ্রামের দিকে ধেয়ে আসছে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আগুনের মতো গরম। গ্রামের মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। গদাই আর ফুলমতি সেই উত্তাল স্রোতের বিপরীতে দিঘির পাড়ের দিকে ছুটল। গদাইয়ের হাতে সেই পুরনো তামাটে কলস। মরে যাব। দেখছো না ডাইনির রূপ? ও আজ কাউকে আস্ত রাখবে না। চলো ফিরে যাই। পালালে বাঁচবে না গো। যে বিপদ আমরা ডেকে এনেছি তার মুখোমুখি হতেই হবে। মনে সাহস রাখো, এই কলসটাই আমাদের শেষ রক্ষা। দিঘির পাড়ে পৌঁছাতেই তারা দেখল শ্যাওলা ডাইনি এক বিশাল মূর্তিতে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো যেন জীবন্ত সাপ, আর গলার স্বর বজ্রপাতের মতো। গদাইকে দেখেই সে অট্টহাসি দিয়ে উঠল। আবার এসেছিস মৃত্যু পথযাত্রী মানুষ? তোদের লোভের প্রাসাদ আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এবার তোদের আত্মাগুলোকে আমি এই দিঘির তলদেশে বন্দী করব। আমাকে মারো ডাইনিমা, কিন্তু আমার গ্রামের সাধারণ মানুষকে ছেড়ে দাও। আমি লোভ করেছিলাম, তারা তো কোনো দোষ করেনি। ওরে মায়াবী ডাইনি, তুই 500 বছর বন্দী থেকেও শিক্ষা পাসনি? তুই বলতিস তুই অজেয়, কিন্তু ভুলে যাস না, যে কলস তোকে বন্দী করতে পারে সেই কলস তোকে ধ্বংসও করতে পারে। ওই তুচ্ছ কলস এখন আমার কিছুই করতে পারবে না। ওর ভেতরে যে মন্ত্র ছিল তা গদাই কাপড় সরানোর সাথে সাথেই ধুয়ে গেছে। ডাইনি যখন গদাইকে গ্রাস করতে এগিয়ে এলো, ঠিক তখনই ফুলমতি তার আঁচলের আড়াল থেকে এক মুঠো লাল ধুলো আর নদীর বালি বের করল। সে জানত ডাইনির মায়াকে কাটাতে হলে শুদ্ধ ভক্তি আর মাটির শক্তি লাগে। গদাই, কলসটা সোজা করে ধরো।
ডাইনি যখন গর্জন করবে ওর গলার ভেতরে এই মন্ত্রপুত বালি ছুঁড়ে মারতে হবে। কি বললি? মন্ত্রপুত বালি? তোদের মতো মানুষের সাধ্য নেই আমাকে আটকানোর। ডাইনি যেই তার বিশাল হাঁ করল গদাইকে গিলে ফেলার জন্য, অমনি ফুলমতি আর গদাই একসাথে ঝাঁপিয়ে পড়ল। ফুলমতি বালি ছুড়ল আর গদাই কলসটি ডাইনির বুকের কাছে চেপে ধরল। ওরে পাপিষ্ঠ ডাইনি, তুই যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। এক অদ্ভুত নীল আলোয় চারপাশ ভরে গেল। ডাইনির বিশাল শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। সেই ধোঁয়া পাগলের মতো পাক খেতে খেতে আবার সেই সরু তামাটে কলসের ভেতরে ঢুকতে লাগল। ডাইনির আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। ধীরে ধীরে ঝড় থামল। কালো দিঘির জল আবার শান্ত হয়ে গেল। গদাই দ্রুত হাতে সেই জীর্ণ কাপড় দিয়ে কলসের মুখ শক্ত করে বেঁধে ফেলল এবং একটা ভারী পাথর বেঁধে সেটাকে দিঘির মাঝখানে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই সেই জাদুর প্রাসাদ মিলিয়ে গিয়ে আবার তাদের পুরনো ছোট কুটিরটি ফিরে এলো। যাক, আপদ বিদায় হয়েছে। জাদুর ঐশ্বর্যের চেয়ে আমাদের এই কুঁড়ে ঘর অনেক বেশি শান্তির। ঠিক বলেছ ফুলমতি, লোভ মানুষের অন্ধ করে দেয়। আজ থেকে আমি আবার জাল কাঁধে নিয়ে নদীতে যাব। অল্প যা পাবো তাতেই আমরা হাসি মুখে বাঁচব। পরের ধনে আর লোভ করব না। সেই দিনের পর গদাই আর কোনোদিন কালো দিঘির দিকে ফিরেও তাকায়নি। সে ছিল এক সাধারণ জেলে, কিন্তু তার গল্প হয়ে রইল এক মহান শিক্ষার প্রতীক, যেখানে সততা আর সাহসী হল আসল সম্পদ।